ও গুলটে মামা তুমি কি ভাবছো গো? ও গুলটে মামা, অনেক গভীর ভাবনা রে, ভেরি দুঃখজনক, ইমোশনালিস্টিক। বলো না। দুঃখের কথা বললে দুঃখ কমে যায় গুলটে মামা। ওরে এই দুঃখ ঠিক সেই টাইপের দুঃখ নয় রে। তাহলে? ওরে গলদপুরের ভুলভাল বলদের দল, এই যে আমি আমার সারাটা জীবন আড্ডার জন্য উৎসর্গ করিলাম, আমি কি পাইলাম? মানে ভেরি ইজিক্যালি সোজা রে। আমার মৃত্যুর পর এই গলদপুরের লোকজন আমাকে কি ভুলিয়া যাইবে? অবশ্যই। ঘটন, মুখ শান্তিং কর, পুরোটা শুনে উত্তর দে। এই ঠিক আছে তুমি বুঝিয়ে বলো গুলটে মামা। না মানে আমি বলছিলাম যে এই যে আমি বাঙালির এই আড্ডা শিল্পকে বাঁচাইয়া রাখিবার জন্য সারা জীবন আন্দোলন করিলাম, তার জন্য এই গলদপুরের স্কুল মাঠে আমার একটা পাথর মানে প্রস্তর খণ্ডের মূর্তি যদি স্থাপিত হইত, তাহলে আমার এই মারমার আত্মা শান্তি পাইত। তোমার স্ট্যাচু বসাতে চাইছে স্কুল মাঠে? আরে হ্যাঁ রে হ্যাঁ, বিশাল আকার এক মূর্তি, গলায় ঝুলিবে মল্ল মানে মালা। কাকে করবে পটি? ইস ভেন্ডি, স্ট্যাচু থাকিলে কাক তো ইয়ে করিবেই, কাকের কোনো দোষ নাই, তুই সেই ইয়ে পরিষ্কার করিবি, ইহাই আমার নির্দেশ। ঠিক আছে। দূর, গাছে কাঁঠাল গোপে তেল। তোমার ওই মূর্তি কে আর প্রতিষ্ঠা করবে বলো? সে তো অনেক খরচ। তাছাড়া সারা জীবন আড্ডা মেরেছো বলে তোমার জন্য কেউ এক পয়সাও খরচ করবে না। তুমি কি কিছু আবিষ্কার করেছো নাকি তুমি বিশ্ববিখ্যাত শিল্পী, সাহিত্যিক না কবি? নয়তো সমাজসেবক। কিন্তু একটা বড় কিছু তো করতে হবে গুলটে মামা। ও গুলটে মামা, দুঃখে থম মেরে গেছে। থম থম থম, লুচি আর আলুর দম, ট্রেন যায় ঝমাঝম, থম থম থম। নমস্কার। এসব কি বলছো তুমি গুলটে মামা? মনে পড়ে গেছে রে, মনে পড়ে গেছে, আমারও মূর্তি প্রতিষ্ঠার কারণ আছে আছে আছে। কি তুমি কবিতা করে কথা বলছো কেন গুলটে মামা? ওরে ওরে ওরে, আমি তো কবি রে। হ্যাঁ রে গলদপুরের বেরসিক বলদের দল, আমি কবি। তোরা কি আমার শিষ্য হবি? আলবাত, তবে ব্যাপারটা একটু খোলসা করে বলো না গুলটে মামা। হ্যাঁ, তুমি আবার কবি হলে কবে থেকে? সে অনেক অনেক আগে থেকে, অনেক দিনের কথা। আমি তখন থাকিতাম বুড়ো কাসুন্দিপুর নামক এক রাজ্যে। সারাটা দিন একটি বটের গাছের নিচে বসিয়া যাকে বলে কবিতা লিখিতাম। ওই যে আকাশ শুধু নীল নীল, তার মধ্যে ভেসে বেড়ায় শুধু কালো কালো চিল, বলদ ভেন্ডি পুকুরে ছুড়িতেছে ঢিল ঢিল। এমন সময় সেখান দিয়া যাইতেছিলেন সেই রাজ্যের রাজা, উনি আমার কবিতা শুনিলেন। বাবা, কি সুন্দর কবিতা! কে তুমি কবি? কি নাম তোমার? আগে আমি হইলাম শ্রীমান শ্রীযুক্ত কবি গুলমিকি। ঠিক আছে, আজ থেকে তুমি হইলে আমার সভা কবি। তারপর আমার স্থান হইল বটগাছতলা টু রাজপ্রাসাদ। সারাদিন আমি কবিতা রচনা করিতাম আর রাজামশাইকে শোনাইতাম। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। এই কবি, কবিতাটা কোথাও শুনেছি বলে মনে হচ্ছে না? মানে না, মানে হ্যাঁ স্যার, মানে রাজামশাই, অন্য একটা বলছি। আগে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর
কি সুন্দর সেটা বলবে তো? বলছি মানে আপনার ওই দাড়ি। কি? হ্যাঁ রাজামশাই, আপনার দাড়ি কি সুন্দর রাজামশাইয়ের দাড়ি মানে কি সুন্দর দেখিতে লাগে রসগোল্লার হাড়ি। বাহ বাহ বাহ, চালিয়ে যাও তুমি, চালিয়ে যাও। কি সুন্দর রাজামশাইয়ের ভুঁড়ি। দুহাত তুলে বলো সবাই, মানে বলো হরি বলো হরি হরিবল হরিবল বলো হরি বলো হরি। হরিবল হরিবল। ঠিক আছে রে গলদপুরের থম্মারা বলদ, তোরাই দেখছি এখন স্ট্যাচু হয়ে গেলি। না মানে আমি বলছি যে তুমি যে সব বললে এগুলো সব সত্যি? কবির কল্পনা রে, কবিরাজে সব কল্পনায় আলপনা দেয়। আমার ভিতরে গুলমিকি কবি আবার জাগিয়া উঠিয়াছে। আমি কবিতা লিখিয়াই বিখ্যাত হইব, তখন দেখবে আমাকে সবাই বিশ্বকবি, না থাক মানে বিশ্বকবি তো আছেই, তাহলে আমি হইব মানে আমি হইব সৌরজাগতিক কবি শ্রীমান গুলমিকি। জয় গুলটে মামা কি জয়। কিন্তু এমনি এমনি তো তোমার স্ট্যাচু তৈরি হবে না, তোমাকে তো এই গলতপুরের সবাইকে জানাতে হবে যে তুমি একজন কবি। ঠিক, তবে গলতপুরের সবাইকে জানানোর থেকে নরাকে জানাতে পারলেই অনেকটা কাজ হয়ে যাবে, বুঝেছিস? ওর দোকানে আমার মতো কবি যদি এক কাপ চা খায় না, তখন দেখবি ও জনে বলে বেড়াবে আমার কথা। চলে আয় আমার সঙ্গে। কি গো, আজ যে দেখতেছি গুলটে বাবু কোনো কথাই বলতেছে নে, একেবারে থম মেরে গেছে। ও গুলটে মামা আবার থম বলেছে, শুরু করো। থম থম থম, নরা চায় চিনি দিবি কম কম কম। হরি বল, গুলটে বাবু যে কবিতা করে চা চাইতেছে গো। গুলটে মামা তো একজন বিশ্ববিখ্যাত কবি নরদা। হ্যাঁ, গুলটে বাবু এমন থম মারা কবি আবার কবে ঠিকই হলো গো? নরা সাবধান, কবিকে অসম্মান থম মারা বলবি না। 2 চামচ চিনি দিয়ে 1 কাপ চা দিয়ে যা শিগগির। এই যে গুলটে বাবু, আপনার চিনি দেওয়া চা ফুদে খা। আমিও কেমন কবিতা করে দিলাম, ওসব ফুটো কবিতা আমার কাছে ঝেড়ে লাভ নেই গুলটে বাবু। সে আমিও এমন কবিতা ঝরঝর করে বলতে পারি। নরা নরদা তুমিও তো জানো না আমাদের গুলটে মামা আগের জন্মে বিশাল বড় কবি ছিল, নাম ছিল গুলমিকি। তাই এ জন্মে কবি গুলমিকি হয়েছে গুলটে, তার কবিতাও গেছে উল্টে। আমিও মনে হয় আগের জন্মে কবি ছিলাম গো পাঁচু ভাইপো। পাঁচু নরাকে বলে দে এই গলতপুরে একজনই কবি ছিল, আছে এবং থাকবে, সে হলো এই গুলটে অর্থাৎ গুলমিকি। তালি পরে আমিও আপনারে চা দেব নে, আর কবি বলেও মানব নে। সহ্য হচ্ছে না, পাঁচু চলে আয় তোরা। না 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 না, যেভাবেই হোক লোকজনকে জানাতেই হবে যে আমি একজন বিশ্ববিখ্যাত কবি। কিন্তু কিভাবে জানবে? পেয়েছি বুদ্ধি পেয়েছি। আমার কবিতার একটা বই ছাপিয়ে সেই বইয়ের কবিতা যদি স্কুলের বাচ্চারা মুখস্থ করে, ব্যাস তাহলে আর দেখতে হবে না, বাচ্চাদের মুখে মুখে আমার কবিতা ছড়িয়ে পড়বে। অপূর্ব। নমস্কার, আমি এখন একটা সৌরকবি শ্রী গুলমিকি গুহর কবিতা বলে শোনাবো। কবিতাটার নাম ব্যাঙাচি। ছি আমি ব্যাঙাচি ধরেছি, ব্যাঙাচিটার নাম লিখেছি গরম পেঁয়াজি। এই যে
বলতো পলটা, এখানে কবি ব্যাঙাসিটার নাম গরম পেঁয়াজি কেন রেখেছেন? আসলে কবি পেঁয়াজি খেতে ভালোবাসেন তো, তাই কবিতাটি লিখতে লিখতে পেঁয়াজির কথা মনে এসে গেছিল। ওরে উজবুক না রে, এখানে কবি গরম পেঁয়াজি বলতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝাইয়াছেন। বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন পেঁয়াজির মতো গরম হইয়া গিয়াছে। ব্যাঙাসি হইল এই ব্রহ্মাণ্ডের প্রাণীরা, অর্থাৎ আমরা। এর অর্থ বড়ই গভীর। আহা, কি লিখিয়াছেন কবি গুলমিকি। ইয়েস, আমাকে আজকেই হেড স্যারের কাছে যেতে হবে, তবে এমনি নয়, একেবারে কবির বেশে। আসতে পারি স্যার? কে? ভিতরে আসুন। নমস্কার শ্রী শ্রদ্ধেয় হেড স্যার মশাই, আমি যে একটু আপনার সাথে কথা বলিতে চাই। আরে উজবুকের দল, বড় উজবুকটা আবার এমন পোশাক পরেছে কেন? কি ব্যাপার, যাত্রা দলে নাম লিখেছো নাকি? না 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 না, আগে না স্যার, আমি তো এখন কবি। কি কবি তুই? ওই ওই তুই বের হবি নাকি? একই উত্তেজনা নয়, বড় ভয় হয়। স্যার, আমার কথাটি শুনুন, দয়া করে আমাকে আপনি চিনুন। তোকে আবার সেনার কি আছে রে উজবুক? গলতপুরের তুই বড় উজবুক গুলটে। ওই রকম সং সাজলে কি ভেবেছিস আমি তোরে চিনতে পারবো না? আমারে বিরক্ত করতে স্কুল পর্যন্ত এসে গেছিস, এত বড় সাহস তোদের? না স্যার, ভুল বুঝবেন না, এই জন্মে আমি গুলটে, কিন্তু আগের জন্মে তো আমি ছিলাম কবি গুলমিকি। আমার লেখা পুরনো কবিতাগুলো সব মনে পড়ে গেছে স্যার, তাই স্যার আমি আপনার কাছে এসেছি। বুড়ো কাসুন্দিপুর রাজ্যের রাজার সভাকবি ছিলাম আমি, ওই সময় অনেক কবিতা লিখেছিলাম। ওইগুলো যদি এই জন্মে বই করে ছাপিয়ে বার করে স্কুলের ছেলেপুলেদের পড়তে দেন, ওরা খুব উপকৃত হইতো স্যার। কি আমার সঙ্গে মশকরা করার আর জায়গা পাও না উজবুক মরকট? তুমি আগের জন্মে গুলমিকি কবি ছিলে, হতচ্ছাড়া, কয়ের পিঠে খ লিখতে পারে না, আর তোমার বই আমি ছাপাবো। এ মা, কেন পারি তো। কয়ের পিঠে খ, নীল ডাউন হা হা হা, প ফ ভ। হতচ্ছাড়া! দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নয়তো আমি পুলিশ ডাকবো। কি আবার পুলিশ কেন? রাগ করবেন না স্যার, আমি যাচ্ছি স্যার, আমার ফলসদারিটা দিয়ে দিন স্যার, হারালে পুরো দাম দিয়ে দিতে হবে। এই নে হতচ্ছাড়া! একই কাণ্ড, সব হলো লন্ড ভন্ড, মাথায় উঠেছে দাড়ি, চল রে তাড়াতাড়ি। স্যার কেমন দিল? দাঁড়া! এবার কি করবে গুলটে মামা? ওই স্ট্যাচু তৈরির আশা তুমি ছেড়ে দাও। মুখ সামলে কথা বল, স্ট্যাচু আমার তৈরি হবে, আরে সেই স্ট্যাচুতে মাল্যদান করিয়া উদ্বোধন করিবেন আমাদের হেড স্যার নটু বাবু। কিন্তু কিভাবে? তুমি যে আগের জন্মে কবি ছিলে সেটা তো কেউ বিশ্বাসই করছে না। এ জন্মে তো একটা কিছু করো, আগের জন্মের ওই কবিতা দিয়ে এ জন্মে স্ট্যাচু প্যাচু হবে না গো গুলটে মামা। ওরে গলদপুরের ব্যর্থ বলদের দল, আমি এমন একটা বড় কিছু করিব, তখন দেখিবে শুধু এই গলদপুর নয়, প্রত্যেক পাড়াতেই আমার একটি করিয়া মূর্তি স্থাপন হইবে। এই গলদপুরের নাম বদল করিয়া এই কবির স্মরণে গুলটেপুর হইয়াও যাইতে পারে। কি করবে তুমি? মহাকাব্য লিখিব। মহাকাব্য? আরে মহাকাব্য, ইয়া মোটা হবে বইটা। আমার মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে গুলটে মামা।
এখন তো তোদের অনেক কিছুই ঘোরাবে। তার থেকে বরং ঘরের ছেলে ঘরে ফিরে যা। আর হ্যাঁ শোন, কাল থেকে আমাকে আর পাবি না কিন্তু, বলে দিলাম। আড্ডা বন্ধ। কেন? কোথায় যাবে তুমি? সময় হলেই সব জানতে পারবি। আজ তো একটা মহাকাব্য লেখা তো সহজ কাজ নয় রে, ওসব তোরা বুঝবি না। যা বাবা, আড্ডায় গুলটে মামা অনুপস্থিত, এটা ভাবাই যাচ্ছে না। ঘটন তো গেছে, একটু পরেই ব্যাপারটা বোঝা যাবে। এই গুলটে মামা যদি সত্যি সত্যি আড্ডা বন্ধ করে দেয় না, তাহলে আমাদের অবস্থা কি হবে রে? সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গুলটে মামা বনবাসী হয়ে গেছে। পিসিমা খুব কাঁদছে। মহাকাব্য লিখতে গেলে নাকি জঙ্গলে গিয়ে লিখতে হয়। লিখতে লিখতে ওর নাকি বড় বড় দাড়ি গোপ গজিয়ে যাবে। বাড়িতে বসেই তো লিখতে পারতো। না রে না, বাড়িতে বসে লিখলে আমি নাকি বারবার ওকে ওর দাড়ি গোপ কাটতে বলতুম। ওরে ওরে, তোরা গুলটাকে ফিরিয়ে নিয়ে আয় রে, ওকে ফিরিয়ে নিয়ে আয়। ঠিক আছে ঠিক আছে, তুমি কেঁদো না পিসিমা, আমরা দেখছি কি করা যায়। জঙ্গল মানে তো আমাদের নদীর ওপারে তেলাকুচুর জঙ্গল। হ্যাঁ, চল তো আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। গুলটে মামা কোথায় গেল বলতো? কোথায় আজ যাবে? গভীর জঙ্গলে ঢুকবার সাহস নেই, এদিক সেদিকেই হবে। ওই দেখ, আরে গুলটে মামা গো, ও গুলটে মামা, গুলটে মামা গো, ও গুলটে মামা। গুলমিকে মামা বল, আজ থেকে আমি হলুম ঋষি গুলমিকে। পিসিমা খুব কাঁদছে, বাড়ি চলো। আরে বাড়িতে বসে মহাকাব্য রচনা করবে তুমি? কভি নহি, একদম নয়। ইতিহাস বইতে লেখা রহিবে, এই টালাকুচোর তপবনে ঋষি গুলিমিকি মহাকাব্য লিখিয়াছেন। তোরা পারলে আমার দাড়ি গোঁপওয়ালা একখানা ছবি তুলে রাখিস, ইতিহাস বইতে ছাপাতে হইবে তো। কিন্তু তুমি এই জঙ্গলে কতদিন থাকিবে? মানে থাকবে? 50, 60, 80, তার থেকেও বেশি বছর লাগিতে পারে। কি নিয়ে তুমি মহাকাব্য লিখবে? গল্পটা কিসের হবে? ভূতের? ঘটন, মহাকাব্যে ভূত আনিয়া ফেলিয়াছ, ফাজিল বালক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু এত বছর ধরে লিখবে তুমি, এর জন্য তো প্রচুর পৃষ্ঠা চাই, কাগজ চাই, কালি চাই, কলম চাই, এসব চাই গুলটে বাবা। তোরা সাপ্লাই দেবে? রোজ এসে আমাকে এক দিস্তে কাগজ আর এক দোয়াত কালি দিয়ে যাবে, ইহাই আমার নির্দেশ। মহাকাব্যের শেষ পাতায় এর জন্য তোদের নাম আমি পদবিশুদ্ধ লিখিয়া যাইব, আমার সঙ্গে সঙ্গে তোরাও অমর হইয়া যাইবে। কিন্তু এত কালি আর পৃষ্ঠার যোগান দিতে দিতে তার আগেই তো আমরা মরে যাব গুলটে, মানে গুলমিকি বাবা। মরিয়া গেলে বইতে তোদের নাম উঠিবে না? সে না হয় বুঝলাম, কিন্তু তুমি খাবে কি? মুনি রাজা খায় ফল মূল লতা পাতা, মানে শাক পাতা, পুরো নিরামিষ। রাতেও বাড়ি ফিরবে না? কে রে? মুনিদের লাইফ সম্পর্কে ঘটনাটা দেখছি কোনো কিচ্ছু জানা নেই। তোরা এখন এখান থেকে দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এবার আমি ধ্যানে বসলুম। গুলটে মামা, ও গুলটে মামা। গুলমিকি বাবা, ও গুলমিকি বাবা। এখানে থেকে বোধহয় লাভ হবে না, চল দেখি কি করা যায়। কি করা যায় বলতো? গুলটে মামা যা খেপেছে, সহজে বাড়ি ফিরবে বলে মনে হচ্ছে না। অন্তত 2-3 দিন তো থাকবেই। জঙ্গলে 2 দিন থাকলে তাহলে গুলটে মামাকে আর দেখতে হবে না। উল্টে মামার ঘাট থেকে কবি হওয়ার ভূত নামাতেই হবে। রাইট, ঠিক বলেছিস, ভূত দিয়েই ভূত নামাতে হবে। মানে? শোন তাহলে। বাবা,
মাগো কি কাঁচালে পড়লাম রে ভাই, ওই বলদগুলো যে এত হাই রেটের বলদ সে তো জানতুম না। আর একটু জোর করলেই তো আমি বাড়ি ফিরে যেতাম। আশ্চর্য, শুনলাম পিসমা নাকি কান্নাকাটি করছে। তো এখন আমি নিজে থেকে বাড়ি যাই কি করে? কি যে করি, না 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 না, কভি নেই, আমি নিজে কিছুতেই বাড়ি ফিরিব না। তাই নাকি? তাহলে তো আমাদের খুব ভালোই হলো। এই কে কে ওখানে কে? গুলমিকে, কেমন আছিস তুই? আপনি কে? আমি তো আগের জন্মে ছিলাম বুড়ো কাসুন্দিপুরের রাজ্যের রাজা, আর এই জন্মে আমি ভূত। তুই ছিলি আমার সভাকবি, মনে পড়েছে গুলমিকি? এই না তো, কই আমি তো আগের জন্মে কিছুই ছিলাম না। মানে আমি তো ঘোড়া ছিলাম মনে হয়। ভুলে গেছি, আমায় ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না, তোকে আমি নিয়ে যাব, মহাকাব্য লিখবি তুই। আমাকে ছেড়ে দাও, আমি আর মহাকাব্য লিখিব না। আমি বাড়ি যাইব, আমি বাড়ি বাড়ি বাড়ি। নে, প্ল্যান মনে হয় কাজে দিয়েছে। হত ছড়া নাকি সারা জীবন জঙ্গলে থাকবে। একরা তো থাকতে পারিনি, সে নাকি আবার মহাকাব্য লিখবে। কত রং যে আর দেখাবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এইবার 10 দিন বিছানাতেই শুয়ে থাকুক, তাহলেই আমার শান্তি। আর কবিতা লিখিব না রে ভাই টুকন। তাহলে তুমি কি লিখবে গুলটে মামা? ভূতের রচনা। তোমার স্ট্যাচু হবে কি করে তাহলে? স্ট্যাচু হওয়া খুব খারাপ রে, মাথায় কাক পক্ষীতে শুধু করে, ওসব আমার দরকার নেই রে। জয় গুলটে বাবা কি জয়। গুলটে মামা, আগে তুমি নরাদার দোকানে শুধু এক বেলাই চা খেতে, এখন কিন্তু সকাল বিকাল 2 বেলা হয়ে যাচ্ছে। তাও আবার ধারে। নরার চায়ের কেমন একটা নেশা ধরে গেছে বুঝেছিস, তাই নরার চায় গলা না ভিজিয়ে আড্ডাটা তেমন জমে না। সবই তো বুঝলাম, কিন্তু মাঝে মাঝে নরাদাকেও তো টাকা পয়সা দিতে হবে বলো। ওরে গলদপুরের দরদি বলদগণ, নরাকে আমি 1 টাইম চেকে সব পেমেন্ট করে দেবো। আগে ব্যাংক অ্যাকাউন্টটা তো খুলতে দে। কবে তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, তারপর তুমি নরাদার চায়ের ধার মেটাবে? নরা তো আর গলদপুর থেকে পালিয়ে যাচ্ছে না রে। চল তাহলে নরার দোকানে, কড়া করে 1 কাপ চা খেয়ে আসি, দেখি মাথাটা খোলে কিনা। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। নরা, কড়া করে ডাবল চামচ চিনি দিয়ে 1 কাপ চা বানা দিকে, আর ওদের লেবু চা। নরা, চা দে বলে দিলাম। নরা। ও নরাদা, তুমি এমন করছো কেন? কথা তো বলো। সেই একই কথা অনেকবার বলেছি, এবার তাই অন্য পথ নিতে হচ্ছে। নিকি তো জানালাম ধারে চা আমি দেব নে। নরা, তুই না আমার ছোট্ট ভাইয়ের মতো, আমরা না এক পাড়ায় থাকি। লজ্জা করে নে, দাদা হয়ে ভাইয়ের কাছ থেকে ধারে চা চাইছো? ওসব কথায় চিড়ে ভিজবে নে, আর আমি ধারে 1 কাপ চাও দেব নে, ব্যাস। ঠিক আছে ঠিক আছে, কাজটা ভালো করলি না কিন্তু নরা। তোমার ওই ফুটো ধমক চমকি আমি ঘন্টা ভয় পাই। পাঁচু, পাঁচু ওকে থামা, রাগে আমার সারা শরীর কাঁপছে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও গুলটে মামা, শান্ত হও। নরা,
তোর চায়ের দোকান আমি বন্ধ করে ছাড়বো, এই তোকে বলে গেলাম, তুই দেখে নিস। ঠিক আছে, আমিও দেখবো আপনি কত বড় ফুটো মস্তান। নড়া! নরাদার সঙ্গে যে এমন একটা বিচ্ছিরি ঝামেলা হয়ে যাবে বুঝতেই পারিনি। দূর, ভালো লাগছে না মনটা। আমাকে আমাকে ফুটো মস্তান বললো ওই নড়া। এটা কিন্তু নরাদা ঠিক করেনি। আসলে গুলটে মামা হুট করে বলে বসলো যে ওর দোকান বন্ধ করে দেবে। সে তো রাগের মাথায় বলেছে। না রে ভেন্ডি, আমি ওই নড়ার দোকান বন্ধ করেই ছাড়বো। হ্যাঁ, এই না গুলটে মামা, এমন করো না। যতই হোক নরাদা আমাদের পাড়ারই লোক, ওই দোকান চালিয়েই ওর সংসার চলে। দোকান বন্ধ হলে ওর খুব অসুবিধা হবে গো। চা ছাড়া যে আবার আমার আড্ডা মারতে অসুবিধা হয়, সেটা তো নড়ার বোঝা উচিত ছিল। তা বলে তুমি ওর ব্যবসা বন্ধ করে দেবে, এটা কিন্তু বাড়াবাড়ি। ঠিক আছে, তোরা যখন বলছিস তখন পুরো বন্ধ করব না, তবে একদিন অন্তত বন্ধ করবই। আমাকে এখন একটা কিছু করতে হবে, যাতে নড়া অন্তত একদিন দোকান খুলতে না পারে। কি করবে তুমি? ভাবতে হবে। এই শোন, তোরা এখন বাড়ি যা, আমাকে একটু একা থাকতে দে। আমাকে ফুটো মস্তান বলা, এত বড় সাহস ওই নড়ার! দাঁড়া, দেখাচ্ছে। ঠিক আছে, আমরা যাচ্ছি। তুমিও বাড়ি ফিরে যেও কিন্তু সন্ধ্যের আগে। অন্ধকারে নদীর ধারে বেশিক্ষণ থেকো না। হ্যাঁ হ্যাঁ, পিসিমাও আবার চিন্তা করবে। এই গেলাম আমরা। আমি ফুটো মস্তান দেখাচ্ছি মজা। রামশরণ চাচা, গুলটে আয়া, বাইরে নিকলে আসুন। রামশরণ চাচা। আরে গুলটে বাবু যে, তা হঠাৎ কি মনে করে বসেন? এই মানে অনেক কিছুই মনে করেই আয়া হ্যাঁ, বহুত জরুরি দরকার। ইয়ে মানে হচ্ছে, का बात बोलिए ना। আপনার কটা গরু হ্যাঁ? वही एक ही है। कितना दूध দেয় ও রোজ? वो हाँ 2 ड्राम। এক গরু আর 2 ড্রাম দুধ? এর মধ্যে কত জল মিশাতা হ্যাঁ চাচা? 50-50। ঠিক হ্যাঁ, আমার কাজ হয়ে जाएगा। आपका भी दूध चाहिए? और तो होवे ना। 1 ड्राम दूध रोज नोरा लिए जाए और दुकाने लागे, और 1 ड्राम ओ डगडार बाबू, हेडसर बाबू और पोटेश्वरी दीदी को हमके दीते होए, और तो दूध नहीं होगा। সে কি, আমার তো রোজ ইয়ে মানে 50 গ্রাম দুধ চাই। ঠিক আছে, উঠি তাহলে। नहीं नहीं, बैठिए ना। ব্যাপার কি আছে সেটা তো বলুন। এ তো দুধ নিয়ে আপনি কি করবেন? পথে আইয়ে বাছা। আসলে তুমি তো জানো চাচা, हमार সাথে देश विदेश का बड़ा बड़ा सब ये राजा का दोस्ती है। ये मने होगा। एक बड़ा राजा है, राजा दुधेश्वर। क्या नाम? दूधे? हाँ, दुधेश्वर, दुधेल प्रदेशेर राजा। वो राजा दूध खूब ভালোবাসता है। लेकिन राजा के एक बाजे नेशा पाया है। वो क्या है? दूध दिए चान करता है रोज। दूध से नहाता है? बाप रे बाप। हाँ, ও রাজা हमको बोला, গুলটে আমার জন্য 50 গ্রাম দুধ পাঠাইয়ে। 1 গ্রাম দুধের জন্য 50,000 টাকা दूंगा। ये মানে টাকা দেবেন। 1 ड्राम दूध के लिए 50,000? गुलटे बाबू, आप 2 ड्राम ही ले जाइए। কিন্তু আমার তো 50 গ্রাম চাইয়ে। 2 ड्राम से शुरू कीजिए ना गुलटे बाबू। 50,000 1 ड्राम, 2 ड्राम का मतलब 1 लाख। हाँ।
ঠিক হ্যায় ঠিক হ্যায় ইয়ে মানে ঠিক আছে, দুধেশ্বরকে আগে 2 ড্রামই পাঠাই স্যাম্পেল হিসেবে। ও চান করে আরাম পেলে বাকি অর্ডার ফাইনাল করবে। তারপর না হয় ভাবা যাবে। আপনি আমার পাড়া কা চাচা, আপনার জন্য এইটুকুই তো করতেই হোগা, মানে করতেই হবে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, কাল সকালে এসে আমি ওই 2 ড্রাম লে যাएंगे। তার মানে নড়া কাল কিন্তু দুধ পাচ্ছে না, ফাইনাল, এটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ ফাইনাল। যাচ্ছি চাচা, কাউকে কিন্তু এইসব আবার নেহি বলনা, মনে থাকেঙ্গা তো? হ্যাঁ 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 তুমি যে শেষ পর্যন্ত এমন বাম্পার প্ল্যান বের করবে সেটা আমরা একদম বুঝতে পারিনি গো গুলটে মামা। তোদের মতো এমন আনডিপ বলদের দল আমার মতো এত ডিপ প্ল্যান বুঝবে কি করে বল? নরাদা তাহলে দুধের অভাবে আজ আর চায়ের দোকান খুলবে না বলছো? কালি লিকার চা আর কজন খায় সেটা নড়াও ভালো করে জানে। তার থেকে বরং চলো না, আমরা নোরাদা এখন কি করছে সেটা বরং দেখে আসি। এইটা কিন্তু মন্দ বলিসনি, ঠিক আছে চল। আমাকে ফুটো মস্তান বলা, দেখ এবার কেমন লাগে। এই তো তোমরা, তোমাদের কাছেই যাচ্ছিলাম। কেন রে ভুলো, কি হয়েছে? বাবা কেমন যেন করছে আর ভুলভাল বকছে, আর শুধু বলছে গুলটে বাবুকে ডাক, গুলটে বাবুকে ডাক। নড়া এতটা ভয় খেয়েছে? বেচারা দুধের অভাবে দোকান খুলতে না পেরে বোধহয় মাথাটাই বিগড়েছে। রামশরণ চাচা হয়তো বলেছে আর কোনোদিনই দুধ দেবে না, এবার থেকে দুধেশ্বর রাজার কাছে এই দুধ সাপ্লাই করবে, ব্যাস। তারপরে এই নড়ার মাথা গরম হয়ে গেছে। এটা বোধহয় ঠিক হলো না গুলটে মামা। ভেন্ডি, তুই নড়ার হয়ে কথা বলবি না বলে দিলাম। ও যে আমাকে ফুটো মস্তান বললো সেই বেলা। তাড়াতাড়ি চলো না কাকু, তাড়াতাড়ি চলো না। হ্যাঁ হ্যাঁ চলো গুলটে মামা, এখন এসব কথা থাক। হ্যাঁ চল। এই আমার কি হলো গো গুলটে বাবু, আপনি কিছু করেন গো, আপনি ছাড়া আমার অন্য কোনো গতি হবে না গো গুলটে বাবু গো। ঠিক আছে, এতটা ভয় পেতে হবে না, তোর আগেই বোঝা উচিত ছিল নড়া। আপনি কি বলতেছেন গো? ভয় তো আমি পাইনি, আপনার মতো ফুটো মস্তানকে আমি খামোকা ভয় খেতে যাবো কেনে? নড়া, পাঁচু, নড়া আমাকে আবার ফুটো মস্তান বললো। ফুটো মস্তানে রে, ফুটো মস্তান বলবো না তো কি বলবো বলেন দিদি? নড়া, আমি কিন্তু তোর দোকান চিরদিনের মতো বন্ধ করে দেবো এবার। ওই দোকান আমি আর খুলবই নে। মানে দোকান আর খুলবে না মানে? আমি তো অনেক বড় লোক হয়ে গেছি গো। বড় লোক? নড়া কি বলতে চাইছিস? ঝেড়ে কাশ কিন্তু। বেশি করে কাশলি পরে কব বার হয়ে যাবে, তার থেকে বরং আস্তে আস্তে করে বলতেছি গো। ব্যাপারটা কি বলবে তো? আমি মনে হয় গুপ্তধন পেয়েছি গো। কি কি গুপ্ত ইয়ে মানে গুপ্তধন? তালি পরে আর বলতেছি কি গো। নড়া, তুই ঠিক বলেছিস, আমি ফুটো মস্তান, আগে বুঝতে পারিনি। তুই আগে গুপ্তধনের ব্যাপারটা বল দেখি। হ্যাঁ হ্যাঁ আজ সকালবেলা এই কাগজটা কে যেন ওই জানালা দিয়ে ফুটুস করে ঘরে ছুরি মারলো গো। আমি তখন সবে ঘুম থেকে উঠিয়ে এইখানে বসে বুঝতে চেষ্টা করতেছি সকালের বড় চাপ এলো কি না। দেখি কাগজটায় কি লেখা আছে। গুপ্তধন আছে রানীমার কাছে, রানী বন্দি কুঠুরিতে, হাজার সেনার পাহারাতে, কুঠুরি ঝুলছে গাছে, মন্দিরের পিছে, রানী থাকে কোথায়, নড়ার দোকান যেথায়। তার মানে গুপ্তধন আছে রানীমার কাছে। রানী থাকে কোথায়? নড়ার দোকান কোথায়,
তার মানে তো আমাদের এখানেই। মানে আমাদের গলতপুরে? গলতপুরে গুপ্তধন? নরা, সত্যি করে বল, এই চিঠি তোকে কে দিয়েছে? বিশ্বাস করেন গুলটে বাবু, আমি জানি নেকো। আমি তো বহুকাল আগে মায়ের কাছে মানত করেছিলাম গো, আমি যেন ওই গোবিন্দ বাবুর মতো কিপ্টে বড়লোক না হই। তাই বোধ করি মা আশীর্বাদ করিয়ে এই গুপ্তধনের খোঁজ পাইতেছে গো। সেই গুপ্তধনের খোঁজ তুই আমাদের দিলি কেন? এ কি বলতেছেন গো গুলটে বাবু? ওই অত বড় কবিতের মানে আমি ঠিকঠাক বুঝতে পারবো নাকি? ভুল বুঝে যদি ওই উল্টো দিকে চলে যাই তবে তো বিপদে পড়ে যাব। ওইদিকে হেড সাইডে বললি খবরটার গোপন রাখা যাবে নে। পুরো পেপারের হেডলাইন করে দেবে আর বলবে নরা গুপ্তধন তুই সব দেশের সেবায় দান করবি, তালি পরে তো আরো বড় বিপদ। তাই ভাবলাম এই গলতপুরে তোমরা ছাড়ার কাকেই বা আমি বিশ্বাস করবো বলো দিদি? গুপ্তধন উদ্ধার করলে আমরা কত পাবো? সে আমি কত কি পাই তার উপর নির্ভর করতেছে। আমার যেন দুধের অভাব না হয়, 5-10 গরু কিনতে পারি, এটুকু টাকা থাকলেই আমার চলি যাবে। নরা, আমাকে তুই বাকি জীবনটা ফুটো মস্তান বললেও আর তোর দোকান আমি বন্ধ করব না। সে তো আপনারে ভালোবেসে বলি। তাহলে ওই গুপ্তধন উদ্ধারের দায়িত্ব তুই আমাদের দিচ্ছিস? বড় নিজের ভেবে গো গুলটি বাবু। নরা, তুইও যে আমাদের বড় আপন, বড় নিজের। তাহলে চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি গুলটে মামা। চল 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 চল। দেখলি নরা আমাকে কি রেটে ভয় খেয়েছে, একেবারে গুপ্তধনের খোঁজ দিয়ে দিল। সে তো ওই কবিতাটার মানে বুঝতে পারছে না বলে হেল্প নিয়েছে, ভয় খেয়ে না। পাঁচু, ও ভয় খেয়েছে কিনা সেটা তুই আমাকে বলে দিবি? তবে গুপ্তধনের এই সংকেত কবিতা নরাদাকে কে পাঠালো বলো তো? গাছের ফল খা ভেন্ডি, গাছকে লাগিয়েছে সেদিকে মন কম দে। রানী থাকে কোথায়, নরার দোকান যেথায়। তার মানে গুপ্তধন আছে এই গলতপুরেই কোনো গোপন কুঠুরিতে। কুঠুরি ঝুলছে গাছে, মন্দিরের পিছে। আর গলতপুরে একটাই পুরনো মন্দির আছে, তার মানে ওই মন্দিরের পেছনেই আছে গুপ্তধন। কিন্তু ব্যাপারটা কি এত সোজা? রানী বন্দি কুঠুরিতে, 1000 সেনার পাহারাতে, এটা ভুলে যেও না। ভালো কাজে ব্যাগড়া দেওয়া তোর বরাবরের স্বভাব ভেন্ডে। মন্দিরের পেছনে 1000 সেনা, ওই সব কবিতার ছন্দ খেলানোর জন্য লিখতে হয়। তাছাড়া বহুদিন আগেকার লেখা ওই গুপ্তধনের সূত্র, তখন সেনা থাকতে পারে, এতদিন পর সব সেনা মরে গেছে, ময়দান ফাঁকা। যাবো আর টুক করে গুপ্তধন উদ্ধার করে নিয়ে চলে আসবো। গুপ্তধন পেলে তুমি কি করবে গুলটে মামা? আমাদের ভাগ দেবে তো? ওরে গলতপুরের ধার বাকির বলদ পাঁচু, আমি রাজা হব রে, রাজা, রাজা দুধেশ্বর। পাঁচু, তুই হবি আমার মন্ত্রী, ভেন্ডি সেনাপতি। আর আমি? তুই আমার সিংহাসনের পেছনে দাঁড়িয়ে হাওয়া করবি। উফ, সে কি দিন হবে রে! আমি দিনের বেলায় মুঠো মুঠো সোনা দান করিব, আর দুপুরে দুধ দিয়ে স্নান করিব, রাতে একসঙ্গে বসে নরার চা খাবো, আর রাজপ্রাসাদের ছাদে আড্ডা দিব। নরা, একটা গোলাপ জল মারা খাঁটি লিকার চা দিয়ে যাও ভাই। জো হুজুর জাহাপনা। মন্ত্রী বলুন জাহাপনা। রানীমা কোথায়? রানীমাকে দেখলাম রান্নাঘরে মাংস টেস্ট করছে জাহাপনা। কবিরাজকে খবর দাও, রানীমা তো খেলে ভাড়ার শেষ হয়ে যাবে যে। জো হুজুর জাহাপনা। সেনাপতি, অস্ত্র শস্ত্র সব ঠিক আছে তো নাকি নাকি বেঁচে দিয়েছ? না হুজুর, সব আছে। সৈন্যদের বলেছি অস্ত্রগুলোতে ধার দিতে। এই নিন গোলাপ চা জাহাপনা।
বাহ বাহ নড়া, বাহ 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 বাহ। ও গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা। এই কি হলো তোমার? হ্যাঁ, হ্যাঁ কিছু না, আসলে এতগুলো গুপ্তধন তো এই একটু চিন্তায় পড়ে গেছিলাম আর কি। আগে তো পাও, তারপর না হয় চিন্তা করো। ঘটনা, এই জন্য তোকে আমি পেছনে দাঁড় করিয়ে হাওয়া করাবো, বুঝেছিস? আমরা গুপ্তধন খুঁজতে যাব না এখানেই দাঁড়িয়ে থাকবো? এই না না না, এক্ষুনি চল, এক্ষুনি চল। গুপ্তধন কোথায় গো? গুপ্তধন আছে, আছে, ভালো করে খোঁজ, গাছে ঝুলছে। গাছে গুপ্তধন ঝুলছে? তাই তো লেখা আছে, বাজে টাইপের হতাশ বলদ, চুপ করে মন দিয়ে প্রত্যেকটা গাছ খোঁজ। রানী বন্দি কুঠুরিতে, হাজার সেনার পাহারাতে। তার মানে পেয়েছি গুলটে মামা। কোথায়? কোথায় কোথায় কোথায়? ওই দেখো। এ কি, ওটা তো মৌচাক। তুই দেখছি জঘন্য টাইপের পচা ডিমের দুর্গন্ধযুক্ত বলদ হয়ে গেছিস পাঁচু। রানী বন্দি কুঠুরিতে, রানী মানে রানী মৌমাছি একটাই থাকে, হাজার সেনা পাহারাতে। মানে কবি এখানে শ্রমিক মৌমাছিদের কথা বলেছে গুলটে মামা। এখানে কবি এলো থেকে? না মানে গুপ্তধন সূত্রটা যে লিখেছে গুলটে মামা, আমি নিশ্চিত কবি এখানে ওই মৌচাককেই বুঝিয়েছেন। খুব বাজে কবি তো। তার মানে ওই মৌচাকের ভিতরেই গুপ্তধন আছে। ইয়েস। দোষ, এটুকু গুপ্তধন? বেশি লোভ করিস না ঘটনা, হয়তো ওই মৌচাকের ভিতরেই আছে পৃথিবীর সব থেকে অমূল্য মানে দুর্মূল্য হিরে। হ্যাঁ রে, আর কথা না বাড়িয়ে ওই মৌচাকের ভিতর থেকে হিরেটা বের করে নিয়ে আয়, গলতপুরের বিগ বাজেটের বলদেরা। ওরে বাবা, আমি যাব না। মৌমাছি কামড়ালে রক্ষা নেই গুলটে মামা। হ্যাঁ গুলটে মামা, আমি নেই এর মধ্যে। আমিও না। মানে গুপ্তধন তার মানে তোদের চাই না? না। মানে তাহলে কি হবে? আমার তো চাই। মানে তীরে এসে তোরা যে এইভাবে ঝোলাবে সে তো আমি বুঝিনি কো। উল্টে মামা, তুমি একা রাজা হলেই চলবে? ওরে, একটা দেশে কটা রাজা থাকে একসঙ্গে? তোদের আমি অর্ডার করছি, ওরে আমার বীর পুরুষ সাহসী সাগরেদরা, হ্যাঁ যা, তোরা ছিনিয়ে নিয়ে আয় ওই গুপ্তধন, যা যা যা। না না না, তোরা না গেলে আমি একাই চলে যাব, কিন্তু তখন কিন্তু তোরা আমাকে বলতে পারবি না। না 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 না, আমরা কিছুই বলবো না, তুমি যাও 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 যাও। তুমি রাজা হবে না গুলটে মামা? বিশাল রাজা। রাজা? হ্যাঁ, আমি রাজা হবই। তাহলে এই নাও অস্ত্র। ইয়া! দে। উল্টে মামা। ও হেড স্যার বাবু, আপনি যা ওই গুপ্তধনের কবিতে লিখে দিয়েছেন নে, শুনতেছি ওই গুলটে নাকি মৌমাছির কামড় খেয়েই একেবারে কুপোকার। উল্টে মামা। এসব ওই নরাদা আর হেড স্যারের চাল ছিল গুলটে মামা। এর মধ্যে আবার হেড স্যার ঢুকলো কেন রে ভাইটুগন? নরার দোকানে দুধ নেই, দোকান বন্ধ, তাহলে হেড স্যারের চলবে কেমন করে? তারপর ওই রামশরণ চাচার কাছে সবটা শুনে দুজনে মিলে এই প্ল্যানটা করেছে। রামশরণ চাচাও নাকি তোমার নামে থানায় নালিশ করবে বলেছে। আমি আর বড় মস্তান হতে চাই না রে, ফুটো মস্তানি ভালো। জয় গুলটে মামা কি জয়! বাবা রে,